আর দেখবেন একজন মহিলা যদি রাস্তায় হঠাৎ বলেন না আমি অসুবিধায় পড়েছি বা আমার গায়ে কেউ হাত দিয়েছে বা আমি, প্রচুর মানুষ আছেন, কিন্তু আজকে পুরুষ যদি এটা বলেন তার পাশে তো কেউ আসে না। হ্যাঁ আরও না, সোশ্যাল মিডিয়াতে আমার সম্বন্ধে যা বলা হয় মালটা কবে মরবে, বরাহ নন্দিনী। এনসিআরবিতে তো ডেটা আছে পুরুষের সুইসাইড 6 গুণ বেশি মহিলাদের থেকে। কেন সে সুইসাইড বেশি আপনাদের জানা উচিত ছিল না? ডেকে কথা বলতেন সবার সঙ্গে। কোনো কিছুর সঙ্গে যুক্তে পারে না ছেলেরা, কিছু হলেই ডিপ্রেশনে চলে যাচ্ছি, যেন ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে আর কি, ডিপ্রেশন ওটা একটা ডেস্টিনেশন। মেয়েদের মায়েদেরও বলবো, আপনাদের জন্য যেমন আপনাদের মেয়েদের জীবন নষ্ট হচ্ছে, তেমনি ছেলেদের মায়েরা আপনাদের জন্যেও কিন্তু আপনাদের অনেক ছেলের জীবন নষ্ট হচ্ছে। আমি কিন্তু পুরুষ অধিকার কর্মী বলেই একদম এরম নয় যে ভীষণ পুরুষ মনে প্রাণে। আমি খুব অত্যন্ত নারী থাকাতেই বিশ্বাস করি এবং মনে করি নারী থাকাতেই সৌন্দর্য। আমরা সকলেই জানি এবং বিশ্বাস করি যে ঈশ্বর এই পৃথিবীতে নারী এবং পুরুষ সৃষ্টি করেছিলেন এবং তারপর তারা নিজেরাই তাদের কর্মক্ষেত্র বা কাজের টেরিটরিটা নিজেদের মতন করে ভাগ করে নিয়েছেন। সিনেমার রেফারেন্স টেনে বলা যায় অনেকটা কি আর কায়ের মতন। কি জানে তাকে কি করতে হবে, কাও জানে তাকে কি করতে হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে সমাজ ব্যবস্থায়, পরিবর্তন এসেছে আমাদের মানসিকতায়। তাই এখন আর ছেলেদের বা মেয়েদের এটা বলে আলাদা কিছু হয় না। কিন্তু হ্যাঁ, তারপরেও একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে মেয়েদের জন্য সমাজটা কি সত্যি আদৌ পাল্টেছে, বা মেয়েদের লড়াই সময়ের সঙ্গে সঙ্গে এখনো কতটা কঠিন হয়েছে। এইটা নিয়ে ভয়েস রেজ করার মতন মানুষের কিন্তু অভাব নেই আমাদের চারপাশে। কিন্তু পুরুষরা এক্ষেত্রে তারা বোধহয় একটু ব্রাত্যই রয়ে গেছে। তারাও কিন্তু মেয়েদের মতন চোখের জল ফেলে, লাগলে তাদেরও কষ্ট হয়, কিন্তু তারা বলতে পারেন কতজন বা তাদের হয়ে এগিয়ে আসেন কতজন? তাদের কথা বলার কি সত্যিই কোনো জায়গা নেই? তারা কি এতটাই ব্রাত্য? বোধহয় নয়। তাদের জন্য ভয়েস রেজ করতেই 2017 থেকে যিনি বলা যায় স্রোতের বিপক্ষে দাঁড়িয়ে মাথা উঁচু করে এগিয়ে চলেছেন এবং কাজ করে চলেছেন, যার জন্য এই পথ চলাটা নেহাত খুব সহজ ছিল না, কিন্তু তবুও তার লড়াইটা তিনি জারি রেখেছেন। তিনি আর কেউ নন, বুঝতেই পারছেন কার কথা বলছি, আমাদের সকলের প্রিয় নন্দিনী ভট্টাচার্য। আজকে আমরা তাকেই পেয়ে গেছি আমাদের মধ্যে জিও আড্ডা উইথ লাবণ্যর এই এপিসোডে। চলুন তাহলে আর দেরি না করে তার সঙ্গে আড্ডাটা শুরু করা যাক। তবে তার আগে মনে করাই, আমাদের আজকের এই পর্বে আমাকে এই সুন্দর শাড়িটা দিয়ে আমাদের ওয়ার্ড্রোব কার্টসিতে হেল্প করেছে মৃগনায়নী, আপনজনের স্নেহের পরশ। প্লিজ ওয়েলকাম আমাদের আজকের অতিথি, পুরুষ অধিকার কর্মী হিসেবে যার বাংলা জোড়া খ্যাতি, আমাদের সবার প্রিয় নন্দিনী ভট্টাচার্য। অনেক অনেক স্বাগত জানাই তোমাকে জিও আড্ডায়। অনেক ধন্যবাদ। কেমন আছো বলো? খুব ভালো আছো না? তোমাকে দেখলেই একটু বেশ পজিটিভ ভাইবস পাওয়া যায় সবসময়। এটাই তোমার থেকে সব থেকে সেরা পাওনা। মানে আলাপ আলোচনা বিতর্ক এগুলো তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি নন্দিনী মানেই কিন্তু এক রাশ পজিটিভিটি। সেটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, পুরুষ অধিকার কর্মী এই জার্নিটা তোমার শুরু হলো কোন বছর থেকে? এটা 2017 নভেম্বরে শুরু। আচ্ছা, তারও একটা গল্প আছে। হ্যাঁ, সেটাই জানতে চাইছি কি এমন হলো যে তুমি ভাবলে? না সেটা না হলো, মানে বাংলার একটি প্রখ্যাত চ্যানেলে আমাকে ফোন এলো 19শে নভেম্বর। আমি কিন্তু আগে জানতাম না ওটা আন্তর্জাতিক পুরুষ দিবস। আচ্ছা, ফোন এলো, আমাকে বললো, তখনই জানলাম। এটা আমিও আজকেই জানলাম। আমি জানলাম, বললো যে নন্দিনীদি একটু আসতে হবে। আমি কিন্তু তার আগে কোনোদিনও যে খুব মেয়েদের জন্য চ্যানেলে কথা বলতাম, আমি তো রাজনৈতিক বিশ্লেষকও ছিলাম একটা সময় অবধি, কিন্তু মেয়েদের জন্য কোনোদিনও যে খুব গলা বাড়িয়ে কথা বলেছি এরম নয়। তবে সামাজিক ইস্যুতে এখনো যেমন অনেক সময় কথা বলি, তখন আরো বেশি বলতাম, যে কোনো সামাজিক ইস্যুতেই। তো বললো যে আজকে একটু আপনি আসুন, এরকম আজকে জানেন তো পুরুষ দিবস। আমি তো শুনে ভীষণ অবাক। আমি বললাম যে তাই নাকি, পুরুষ দিবস? ওদের একটু আসুন, কয়েকটি ছেলে আসবে, এরকম আপনি যদি একটু আসেন। আমি বললাম কি মেয়েদের জন্য কথা বলতে হবে? বললো ঠিক তাই না, তবে ওদের কথাগুলো শুনে হয়তো একটু অপোজ করতে হলেও হতে পারে। তো আমার খুব না আগ্রহ হচ্ছিল না, তবু গেলাম। ওই পুরুষ দিবস কথাটা, ওই ছেলেগুলো আসবে এটা শুনে আমি গেলাম। তা গিয়ে ওদের সঙ্গে পরিচয় হলো, শুনলাম ওরা একটা মানে সংগঠন এবং ওরা পুরুষদের অধিকার নিয়ে কাজ করে। আমার তো খুব আগ্রহ হলো, কারণ আমি না কলেজ লাইফ থেকেই সবসময় মনে করে এসেছি যে পুরুষ মানুষ, আমি বিদেশের কথা তো এখন তো বুঝি, বিদেশেও একই অবস্থা, যেহেতু ওনাদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ হয়। পুরুষ মানুষ না খুব স্যান্ডউইচ আমাদের সমাজে সব বিষয়ে। কীভাবে সেটা কথার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে যাবো, কারণ ওদের সঙ্গে অনেক কিছু জানতেও পারলাম। তো এবার সেই কথা হতো, তখন তো আমরা বসলাম চ্যানেলে, ওরাও বললো, আমিও বললাম, সব কথাই যে ওদের ফরে হলো এরকম নয়, তবে ওদের সঙ্গে যে ব্যাকস্টেজ কথা হলো সেটা অনেক কথা হলো। এবং ওরা আমায় তখন বললো দিদি তুমি আমাদের সঙ্গে এসো না, সেই যোগদান। এবং সেখান থেকে তোমার ভয়েস রেজ করাটা আস্তে আস্তে ভয়েস রেজ, তারপরে ওটা
ওদের সংগঠনও কিছুদিন ছিলাম, তারপর একটা অন্য সংগঠন তৈরি। তার মানে অফিশিয়ালি 2017-এর আগে অবধি আমরা ধরে নিতে পারি? না না না, আমি কোনোদিন কিছু জানতামই না এই বিষয়টা, এবং প্ল্যাটফর্ম পাওয়া তো দূরস্থান, আমি জানতামও না। তখন আমি আদ্যান্ত মানে রাজনৈতিক বিশ্লেষক ছিলাম, নিজেদের ব্যবসা সামলাতাম, তার আগে তো কর্পোরেটে চাকরি করতাম, এরমই ছিলাম। আচ্ছা, একটা জিনিস বলো, যে কাজ করতে করতে তোমার কাছে তো দিনকে দিন এই নিপীড়িত, অত্যাচারিত, স্যান্ডউইচ তোমার কথা, তার বাইরেও অনেক পুরুষ মানুষ আসেন, কেউ হয়তো জাস্ট অ্যাডভাইস নিতেও আসেন, অ্যাডভাইস না, আবার অনেকে এমনিও আসছেন যে যারা আমরা এই কাজটার মধ্যে থাকতে চাই। আচ্ছা, সেরকম প্রচুর মানুষজন তুমি নিত্যদিন দেখছো, যারা সত্যিকারের নিপীড়িত বা সত্যিকারের যারা সমস্যার মধ্যে রয়েছেন, এমন বহু মানুষই আছেন যারা এখনো পর্যন্ত ভয়েস রেজ করে উঠতেই পারেন, এরকম সেটার সংখ্যাই বেশি, এবং তোমার কাছে যারা আসে তারা হয়তো 10% আমি ধরেই নিচ্ছি। এই 10%-এর মধ্যেও যে সবাই সত্যি বলছে বা সবার প্রবলেমটাই জেনুইন প্রবলেম, এইটা তোমরা আইডেন্টিফাই করো কি করে? দেখো, আমি তাহলে একটা কথা প্রথমে তোমায় বলি, যে নারীদের নিয়ে যারা কাজ করেন, নারীর তো কমিশনও আছে, নারীদের বহু সংগঠনও আছেন, তাহলে তারা এটা কি করে আইডেন্টিফাই করেন? আমিও সেটাই বলছি যে মেয়েদের ক্ষেত্রে যেমন একটা নিশ্চয়ই একটা মানে ইনভেস্টিগেশন হওয়া উচিত। বলতে আমার মনে হয় ওনারাও কাজ করতে করতে নারী কমিশনে গেলেও না, আজকাল যেমন আমাদের অনেক ছেলেদেরও তো ডেকে পাঠানো হয়, তারা গিয়ে অনেকে এটাও বলছেন যে দিদি, নারী কমিশনে যে ডেকে পাঠিয়েছিল আমার ওয়াইফকেও কিন্তু বকাঝকা করা হয়েছে। অর্থাৎ ওনারাও কিন্তু বুঝতে পারেন যে কে ঠিক কে ভুল, অনেকটা ক্ষেত্রে ওনারা বুঝতে পারেন, একদম ওনাদেরকে পুরো দাগিয়ে দিলে চলবে না যে ওনারা কিছুই বুঝেন না, কারণ ওনারাও অনেক বছর এগুলো, যার জন্য 498 এখন ইনিশিয়ালি ধরপাকড়টা বন্ধ হয়ে গেছে, মানে সেটা তো এবার যারা নারীদের সংগঠনগুলো আছেন না, তারাও কিন্তু শুনুন, তারা তো একটা ভিশন নিয়ে কাজ করতে নেমেছেন, নারীদের জন্য কাজ করবো, কিন্তু তারা তো সেটা মুখের উপর বলতে পারবেন না, কিন্তু আমার বিশ্বাস ওনারাও কিন্তু বোঝেন যে কোন নারীরা সঠিক বলছেন, কোন নারীরা ভুল বলছেন। এমনি আমাদেরও এত বছর হয়ে গেল, তো আমাদের একটা বড় টিম আছে ছেলেরা, আমরাও না বুঝতে পারি, আর বোঝার পরে কি হয়, আমরা কিন্তু তখন প্রথমে ইনিশিয়ালি হয়তো তাকে সেভাবে বলি না, তারপরে কিন্তু আমরা একটুখানি সতর্ক হয়ে যাই, মানে তাকে আর খুব বেশি এন্টারটেন করতে চাই না, কারণ এই কথা কখনোই বোকার মতো বসে বলবো না যে 100% যত পুরুষ মানুষ আমাদের কাছে আসছেন সবাই সত্যি কথা, তারা সবাই সত্যি কথা বলছেন, এটা কখনো না, সম্ভব নয়। হ্যাঁ, মানে ভুল ঠিক সব রকম মানুষ, কারণ একটা সংস্থা যখন গড়ে ওঠে, একটা জিনিস নিয়ে যখন অধিকারের আন্দোলন শুরু হয়, তখন কিছু বেনজল তো তাতে আসবে, এবং তার সুযোগ নেবার চেষ্টা, আজকে যেটা মেয়েদের ক্ষেত্রে হয়েছে, আইন হয়েছে, মিসইউজ হচ্ছে, অধিকারের অপব্যবহার হচ্ছে, তেমনি পুরুষ মানুষের আইন এখনো সেভাবে আসেনি, কমিশন তৈরি হয়নি, তার আগে এটা হবে, কিন্তু আমরা যেহেতু সবাই মিলে অনেক পুরুষ অধিকার সংগঠন কর্মীরা মিলে একটা ভয়েস রেজ করার চেষ্টা করছি, তার তো কিছু মিসইউজ এখনই শুরু হবে, অপব্যবহার এখনো হবে, এটা খুব স্বাভাবিক, এটাই নিয়ম পৃথিবীর। আচ্ছা, একটা জিনিস বলো, যে মেজরিটি ক্ষেত্রে তুমি নিজেও এটা প্রচুর ফেস করেছো, হয়তো এই প্রশ্ন তোমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে শুরু করে সমস্ত জায়গায়, বা এত ইভেন্ট তুমি সারাদিন অ্যাটেন্ড করো, সেখানে প্রচুর এই কথাটা শুনতে হয় তোমাকে, যে তুমি শুধুমাত্রই পুরুষদের জন্য ভয়েস রেজ করো, এইটা কতটা সত্যি, বা এটা আদৌ সত্যি? এটা একেবারেই সত্যি, কারণ মহিলাদের জন্য আমাদের দেশে আইনও প্রচুর, কমিশন আছে, প্রকল্প প্রচুর, অনেক। আর দেখবেন একজন মহিলা যদি রাস্তায় হঠাৎ বলেন না আমি অসুবিধায় পড়েছি, বা আমার গায়ে কেউ হাত দিয়েছে, বা আমি, প্রচুর মানুষ আছেন, কিন্তু আজকে পুরুষ যদি এটা বলেন, তার পাশে তো কেউ আসে না। প্রথম কথা, তাকে প্রথমে হচ্ছে তো ইয়ার কি করা হয়, কি বলছেন, তারপরে ওই সিনেমার মতন মনে হয়, তারপরে উল্টোটাও হয়, আপনি বাজে কথা বলছেন, নিজে করেছেন, সেই অ্যাটরাস সিনেমাটার মুহূর্তগুলো মনে পড়ে যাচ্ছে। একজন পুরুষ যদি বলে যে আমি সেক্সুয়ালি হ্যারাসড হয়েছি, মানে প্রথমেই সেটা নিয়ে মশকরা হবে, তারপরে বলা হয় কি আপনি করেছেন, আপনি দোষটা চাপাতে চাইছেন, এরকম নানান রকম। তো আমার মনে হয় আমি তো একাই ভয়েসটা রেজ করছি না, আমাদের একটা বড় সংস্থায় বহু ছেলেরা, আরো অনেকগুলো পুরুষ অধিকার সংগঠন বাংলা ভারতবর্ষ জুড়ে আছেন, আরো অনেকেই কথা বলছেন, এবং সেই কি হয়, যেটা হয় 10 জন কথা বললে তখন 50 জন এসে জোটেন, এই 50 জন কথা বলছেন বলে আরো 100 জন পুরুষ সাহস পাচ্ছেন, এভাবে না একটা বড় জায়গা তৈরি হয়েছে। এবং যেটা বুঝতে হবে, বহু মহিলা কিন্তু এই জন্য কথা বলছেন, অনেক মহিলা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, হয়তো সবাই সামনে এসেই কথা বলছেন না, সোশ্যাল মিডিয়ায় বহু মহিলা লিখছেন, এবং এটা মজার বিষয় যে একজন পুরুষকে আক্রমণ করা হলে বহু মহিলা কিন্তু ঝাঁপ দিয়ে পড়ছেন যে কেন এগুলো বলছেন, কেন এগুলো করছেন। এটা কিন্তু একটা খুব মানে রিমার্কেবল চেঞ্জ, যেটা কিন্তু আমি বলবো বাংলাতেই খুব বেশি মাত্রায়, এবং এই ক্ষেত্রে তো অবশ্যই বাংলা এগিয়ে, ডেফিনেটলি। আচ্ছা, একটা জিনিস বলো, যে এই যে মেয়েদের একটা কথা, মানে আমি তোমার একটা আগের অনুষ্ঠান অ্যাটেন্ড করেছিলাম বেশ কিছুদিন আগে, সেখানে তুমি বলেছিলে যে খুব একপেশে একটা ধারণা যে তুমি বোধহয় শুধুমাত্র পুরুষদের জন্য ভয়েস রেজ করো, কারণ
যেসব মেয়েরা শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনদের প্রতি মিথ্যে মানে অভিযোগ দায়ের করা বা কিছু, এখানে তখন আবার ব্যাপারটা হয় কি, ছেলে মেয়ে বলে জেন্ডারের ব্যাপার থাকে না, শ্বশুর বাড়ির লোকেরা খুব এক পেশে দাগিয়ে দেওয়া ক্রিমিনাল হয়ে যায়। তার মধ্যে অবিবাহিত ননদ থাকতে পারে, অবিবাহিত দেওর থাকতে পারে, শাশুড়ি শ্বশুর তো আছেনই, একদম মার্কা মারা তারা ভিলেন হয়েই যান আর কি। তো মানে তুমি কি তাদের জন্য ভয়েস রেজ করো? অবভিয়াসলি, কারণ আমার কাছে তো বা আমাদের কাছে তো মা, বোন, কাকিমা, পিসিমা, জেঠিমা, মানে আমেরিকায় থাকা ননদ, বৌদি, কে নেই, সবাই আসছেন। এমনকি ঠাকুমা এসেছেন, ঠাকুমার নামে করা হয়েছে, এরকমও আছেন। পাশের বাড়ির কাকিমা, প্রতিবেশিনী, সবাই ইনক্লুডেড, কারণ কেউ তো কিছু ভাবছেন না এটার সময়। তাহলে সেই মহিলারাও তো এর মধ্যে ইনক্লুড হচ্ছেন। আমরা বারবার বলছি, একজন পুরুষ নির্যাতিত হলে সঙ্গে কিন্তু 5 জন মহিলা নির্যাতিত। আর মজার বিষয়, বহু স্ত্রীও তো আসছেন। কারণ ছেলেরা যখন ফলস রেপ কেসে পড়েন, ফলস পক্সোতে বা অফিসে কর্পোরেটে সেক্সুয়াল হ্যারাসমেন্ট, শ্লীলতাহানি, তখন তাদের ওয়াইফরা নেই, অনেক ওয়াইফ আছেন, তারা তো একটা মেয়েও আছে, তাহলে তারা এর মধ্যে পড়েন না। যেখানে মজার বিষয়, আমাদের ওমেন্স কমিশন তো এই মহিলাদেরকে না একেবারেই, মানে যাকে বলে বাংলা ভাষায় পাত্তা দেন না আর কি, বা যাদের কথা শোনেন না। কারণ তাদের একমাত্র অপরাধ, তারা একজন পুরুষের পরিবারের লোক, এবং সেক্ষেত্রে কিন্তু তার স্ত্রীও সেটা হয়ে গেলেন। যদি আমি বলি ওমেন্স কমিশন, তিনি হয়তো কোনো না কোনো ভাবে এমন ভাবে দোষী হয়ে যাচ্ছেন যে তিনি দোষ করছেন না, কিন্তু দোষটাকে তিনি প্রশ্রয় দিচ্ছেন। সবার ক্ষেত্রে তো তাই। মানে একজন হাজবেন্ড আজকে যদি ফলস পক্সোতে অভিযুক্ত হন, হয়তো তার পাশের বাড়ির মহিলাটি তার নিজের বাচ্চা মেয়ে সম্পর্কে কোনো একটা গ্রাজ ছিল ওনাদের উপর, দিল। বা অফিসে তার সহকর্মিনী, তিনি হয়তো বস, কোনো কারণে বসের কিছু অপছন্দ হয়েছে, দিয়ে দিল। এবার তার ওয়াইফ কি তাতে হলেন না? তার আচ্ছা, তার মেয়েটি আমি ধরে নিলাম স্কুলে পড়ে, বলবে না গিয়ে তোর বাবাকে তো এরকম করা হয়েছে? আজকালকার সব বাচ্চা মেয়েরাও সব বোঝে, আর সঙ্গে সঙ্গে তো মিডিয়া হবে, সব কিছু হবে। আজকাল তো মিডিয়া একটা বড় ভূমিকা, সোশ্যাল মিডিয়া। এবার কি হচ্ছে, ওমেন্স কমিশন, আমরা এই জন্য বলি ওয়াইফস কমিশন অফ ইন্ডিয়া, কিন্তু এই ওয়াইফরাও কিন্তু সেখানে পাত্তা পান না। এই ওয়াইফ যদি আজকে দাগিয়ে দেওয়া হন, স্বামীর জন্য ওখানে গিয়ে উপস্থিত হন, আমরা কিন্তু খুব সন্দিহান যে কতটুকু তার কথা শোনা হবে ওখানে। না একটা মানে এইটা না খুব একটা, আমার মনে হয় আমাদের ভারতবর্ষদের ওমেন্স কমিশনের এই দিকটা একটু ভাবা উচিত, যে আপনারা পুরুষ মানুষের আত্মীয় যে মহিলারা, তাদের দিকে কিন্তু একদম মন দিচ্ছেন না। তারা একটা বড় অংশ কিন্তু ভারতবর্ষে, এবং তারা মানসিকভাবে কিন্তু খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যায়। যেই অবিবাহিত ননদ, এই যে তুমি একটু আগে বললে, ভাবো না তার সম্বন্ধে যখন একটা ফলস 498 হয়, সে কোনো সরকারি পরীক্ষায় বসতে পারে না, তার বিয়েটা ভাবো তো। এবার ফলস 498 যদি সরেও যায়, কোয়াশিংও হয়ে গেল, কিন্তু কোনো বাড়ি থেকে সম্বন্ধ এলো, তখন কিন্তু পাশের বাড়ি হয়তো বলবো সম্বন্ধে হয়েছিল, একটু দেখবেন। কিন্তু এবার তার যে ভাবি শ্বশুর বাড়ি, সে কিন্তু 10 বার ভাবে, বাবা বৌদি দিয়েছিল মানে কিছু তো তাহলে আছে, তাহলে এই মেয়েকে বাড়ির বউ করে নেবো, এ তো তাহলে আমাদের সম্বন্ধে এটা করতে পারে। এটা কিন্তু ভাবতে হবে সবাইকে, যে পুরুষের জন্য কন্ট্রোভার্স করছি মানে এই মহিলারা কিন্তু বাদ পড়ছেন না। আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপই আছে, ওমেন ফর মেন, যেখানে সমস্ত মহিলারা আছেন। এবং একটা বিষয় আজকে খুব লক্ষণীয়, অনেক মহিলা আইনজীবী কিন্তু সাংঘাতিকভাবে পুরুষদের জন্য লড়ছেন, যারা কিন্তু আমাদের মানে প্যানেল লয়ার, কোর্টে কোর্টে তারা কিন্তু সাংঘাতিক লড়ছেন। এবং মানে লড়ছেন মানে কি, জিতিয়ে আনছেন, মেনটেনেন্স বন্ধ করতে পারছেন, অনেক কিছু করছেন তারা। আচ্ছা, একটা জিনিস বলো, এই যে মেয়েদের জন্য তুমি শুরুতেই যেমনটা বললে, এবং আমরা সবাই কম বেশি জানি যে এখনো যদি একটা নিউজ পেপারের ফ্রন্ট পেজে মহিলা অত্যাচারিত হয়েছে বলে বড় বড় করে হেডলাইন বেরোয়, সেটার হটকেকের মতন সেল হবে। একটা পুরুষ অত্যাচারিত হয়েছে বলে লোকেরা দেখবে, আচ্ছা ঠিক আছে, হতেই পারে, কি একটা হয়েছে, এরকম একটা ব্যাপার। মেয়েদের জন্য এত আইন, এত প্রকল্প, এত সংস্থা, এত ফেসিলিটিস আছে বলেই কি এত মিসইউজ হওয়ার প্রবণতা? অবভিয়াসলি যেটা থাকে সেটা অন্য ক্ষেত্রেও তুমি দেখবে যে থাকে। এতে কি মেয়েরা নিজেদেরকে কাইন্ড অফ মানে খুব সহজলভ্য করে ফেলছে বিষয়টার মধ্যে? সে তো আরো অনেক বিষয়। আর আইন আছে বলেই তো আইনের অপব্যবহার। আইন না থাকলে আজকে পুরুষ কি কিছু অপব্যবহার করতে পারছেন? কারণ তার তো নেই তো কিছু, সেই জন্যই পারছেন। আমি এটাই বলতে চাই যে কিন্তু যেইখানে না মেয়েরা আজও অত্যাচারিত হবার, তারা কিন্তু হচ্ছেন। আমাদের রাজ্যেই কতগুলো পরপর ঘটনা, যে মেয়েরাই যে পরপর অত্যাচারিত হচ্ছেন, সেখানে কি সত্যিই নারী কমিশনের কেউ গেছেন? আমাদের যারা আছেন এখানে, যত ওমেন্স এনজিও আছেন কিছু, তারা কেউ গেছেন তাদের পাশে দৌড়ে দাঁড়াতে? অর্থাৎ এই যে সুবিধা পাওয়া, এই যে প্রকল্প, এই যে সব কিছু না, সেটাও একটা বিশেষ ধরনের মহিলাদের মধ্যে সীমাবদ্ধ। প্রান্তিক মহিলা যারা সত্যি, যারা কিচ্ছু পাননি, তারা কিন্তু আজও যেই তিমিরে সেই তিমিরে, তাদেরকে রাস্তায় বিবস্ত্র করে মারধর করা হলেও কিন্তু কেউ তাদের পাশে দাঁড়ান না গিয়ে।
আর এই যে একটা সেদিন একটা ঘটনা দেখলাম, পরকীয়ার কারণে মারধর করা হচ্ছে, আরে সেখানে একটা ছেলেকেও যে মারধর করা হয়েছে সেই প্রশ্নটাই উচ্চ থেকে যাচ্ছে। কিন্তু আমার কথা, সেই মহিলাকেও যে মারধর করা হলো তারই বা কি হলো, তার পাশে কজন দাঁড়ালেন, কজন এখান থেকে, আমি সবার আগে না আমি নারী কমিশনকে প্রশ্ন, তার মানে এই যে সোশ্যাল ডিসক্রিমিনেশনটা এটাও কিন্তু অনেকটা ম্যাটার করছে এই ক্ষেত্রে। একদম একদম, যার কাছে মানে পাওয়ার আছে তিনি সবকিছু করতে পারেন, এবং সো কল আমরা যারা শহুরে বাসিন্দা বা পাওয়ারফুল লোকের জন্য সব আছে, এটাই যেটা যার মানে সবসময় না পরাক্রমশালী বা প্রতাপশালী লোক বা ক্ষমতাশালী লোকেরা সবসময় যাদের ক্ষমতা নেই তাদের উপর কিন্তু এই জিনিস চালাচ্ছেন, সে কিন্তু নারী পুরুষ নির্বিশেষে। তারা সংসারে জানবে যে শাশুড়ি খুব কর্তৃত্বশালী, মানে শ্বশুরের টাকা পয়সা অনেক আছে, তিনি কিন্তু বউকে ওরকম করতে পারেন। আবার যেই বউ শাশুড়ি শ্বশুরের কাছে হয়তো বেশি টাকা পয়সা নেই, কিন্তু মানে বড় চাকরি করেন, মানে বা মেয়েটি এসছে বা বড় লোকের বাড়ি থেকে, তারা কিন্তু প্রথমে ঢুকেই শাশুড়িকে ওরকমটা করার চেষ্টা করেন। এটা হবে, এটা পৃথিবীর নিয়ম। পাওয়ার করাপ্ট, অ্যাবসলিউট পাওয়ার অ্যাবসলিউট করাপ্ট, এটা হবেই হবেই। আজকালকার মেয়েরা যে এটা শ্বশুর বাড়ি গিয়ে হচ্ছে, কারণ আজকালকার সব মেয়েরাই, যেসব মেয়েরা সাধারণত একটি মাত্র মেয়ে, বাবা মা যথেষ্ট অবস্থাপন্ন করে, তারা এই জন্য মনে করছে আমার তো এগুলো দরকারই নেই কিছু, আমি তো ইচ্ছে করলে বাপের বাড়ি চলে যেতে পারি। আগেকার দিনের মেয়েরা সবসময় এটা ভাবতে পারতেন না, অনেকেই হয়তো চলে যেতে চেয়েছেন বাপের বাড়ি কিন্তু যেতে পারেননি। তারা ভেবেছে আমার আরো দুটো বোন আছে, তাদের বিয়ে হবে, বাবা মা সেভাবে করবে না, আমি যাবো কোথায়। আজকাল দেখবেন ভাইয়ের সংসার হলেও অনেকে ভাবছে যে আমার বাবার তো পয়সা আছে, একটাই ভাই একটাই বোন, মানে মায়ের জন্য হয়তো আলাদা ফ্ল্যাটই আছে। ভাবনা চিন্তা তো এভাবেই বদল ঘটে, সোশ্যাল টেক্সচার তো এইভাবেই বদলে যায় না। আচ্ছা, মেয়েদের জন্য যেমন অনেক আইনি রক্ষা কবচও আছে, সেটা আমরা বিভিন্ন জায়গায় গেলে দেখতে পাই বা শুনতে পাই, বা সেটা নিয়ে অনেক অ্যাওয়ারনেস প্রোগ্রামও হয়, আমরা প্রচুর কিছু দেখি আর কি। পুরুষদের কি সত্যি আইনি রক্ষা কবচ বলে কিছু আছে? না, কিছু নেই। আর তারপরে নতুন করে যে ন্যায় সংহিতা হলো তাতে তো আর কিছুই রইলো। হ্যাঁ, সেটা নিয়ে তাতে এমন এমন কথাবার্তা হলো যে সেগুলো খুব চিন্তার বিষয়। মানে এমন আইন ওনারা আনলেন, মানে পুরুষ মানুষ কি আরো কোণঠাসা করা হলো, কোণঠাসা করা। কারণ বিএনএস 69-এ কি বলা হলো, বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সব, একটা তো তার মধ্যে অংশ আছে যে পরিচয় গোপন করে, যদি সেটা তো একটা অন্য আসপেক্ট। আর বললো বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হলে যদি বিয়ে না করো তুমি 10 বছরের কারাদণ্ড হতে পারে, জরিমানা। আচ্ছা, আজকের দিনে দাঁড়িয়ে কোনো সম্পর্ক না 1 বছর টিকলেই বিরাট মনে হয়, বিয়েই 2 বছর 3 বছরে ভেঙে যাচ্ছে, 2 মাসের বিয়েতেও তো লোকে আমাদের কাছে আসছেন। তাহলে এটা কি কোনো আইন? আমরা বলছি ডিজিটাল ইন্ডিয়া, আমাদের চাঁদে লোক যাচ্ছেন, আমাদের কি না হচ্ছে, আমরা তো মানে হাতে সোশ্যাল মিডিয়া নেট পেয়ে আমরা কোথায় পৌঁছে যাচ্ছি, সেখানে এটা কি মনে হয় না 1860-এরও পুরোনো দিনের আইন? আজকালকার ছেলে মেয়েরা, আমি সেটার মধ্যে কোনো ন্যায় অন্যায় যাচ্ছি না, সম্পর্ক আজকে তৈরি হচ্ছে কালকে ভেঙে যাচ্ছে, সেখানে আপনারা কি বলছেন বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস হলে যদি বিয়ে না হয় 10 বছরের কারাদণ্ড। এতে কি হলো? পুলিশের হাতে তো ক্ষমতা আপনারা বেশি দিয়েইছেন, এতে কি হলো? মেয়েরা সুযোগ পেলেন অনেক বেশি। অর্থাৎ আজকে কোনো মেয়ে সম্পর্ক হলো, কালকে বয়ফ্রেন্ডকে বলছেন একটা আইফোন কিনে দিতে হবে, কি এটা করতে হবে, কেউ না হলে বলবেন গিয়ে আমাকে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছে, আমাকে বিয়ে করতে চাইছেন এখন বলে হলো কেস। তার ফলে আরো কি হলো? পুলিশের হাতে যে ক্ষমতা দিলেন, পুলিশে কিন্তু আবার মেয়েটাই যদি চিট করে কোনো ভাবে, আমি জাস্ট কথা জেন্ডার নিউট্রাল তো করেননি। আর আমাদের কিন্তু এখনো বলছি, তাহলে সেটা কিন্তু তার স্বাধীনতা হয়ে যাবে, তখন মাই লাইফ মাই রুলস। দিনের পর দিন সাক্ষী আছে মানুষ যে মেয়েরা কিন্তু এরকম সম্পর্কে অনেক বেশি ছেড়ে গেছেন পুরুষ মানুষকে, কারণ ওই আবার সিকিউরিটি, হয়তো ছেলেটির তখনও চাকরি হয়নি, অবস্থা ভালো নয়, বাবা হয়তো ভালো একটা সম্বন্ধ দেখেছেন, সেটা ন্যায় কি অন্যায় আমি কিন্তু সে প্রশ্নে আসছি না। আমি বলতে চাইছি মেয়েরা বহু এরকম করেছেন, হয়তো তোমার চেনা অনেক আছে, আমার চেনা অনেক আছে, চারপাশে বহু আছে, সেই ছেলেগুলোর হয়তো জীবনই নষ্ট হয়ে গেছে, এত ডিপ্রেস, কেউ সুইসাইড করে ফেলেছে, কেউ বিয়ে কোনোদিন আর করেননি, কেউ একটা পাগল টাইপের মানে পাগলামি টাইপের জায়গায় চলে গেছেন, তার জন্য কোনো কিছু হয়নি কিন্তু এদেশে। আমার কথা এর ফলে কি হলো? আবার পুলিশ কেস করবেন, বলবেন আপনাকে কিন্তু এক্ষুনি গ্রেপ্তার করে নিয়ে যাব বলে তাদের। আমি বলছি না সব পুলিশ অফিসারই এরকম, কিন্তু সৎ অসৎ তো সব প্রফেশনে আছেন, যারা অসৎ তাদের কাছে কিন্তু টাকা চাওয়ার রাস্তাটা আপনারা ক্লিয়ার করে দিলেন। তো আমার কথা, আপনারা বলছেন এটা ন্যায় সংহিতা, দণ্ড থেকে নাকি ন্যায়তে এনেছেন, তাই এটা কিসের ন্যায় হলো? আমার কথা, এরকম একটা জিনিস বানাবার আগে আপনারা কথা কজনের সঙ্গে বলেছেন আমি জানতে চাই। যে আজকে এটা বানাচ্ছেন যখন, ডেফিনেটলি যারা মহিলাদের নিয়ে কাজ করছেন তাদের সঙ্গে যেমন কথা বলবেন, আপনারা এটা জানেন না যে এদেশে পুরুষ অধিকার আন্দোলন একটা শেপ পাচ্ছে? বিশ্বাস করি না। তাহলে যারা পুরুষ অধিকার আন্দোলন নিয়ে সারা দেশ জুড়ে কাজ করছেন তাদের সঙ্গে কি আপনাদের কথা বলা উচিত ছিল না? এনসিআরবিতে তো ডেটা আছে, পুরুষের সুইসাইড 6 গুণ বেশি মহিলাদের থেকে, কেন সে সুইসাইড বেশি আপনাদের জানা উচিত ছিল না? ডেকে কথা বলতেন সবার সঙ্গে, লয়ারদের সঙ্গে কথা বলতেন, কোর্টে কোর্টে কি সিচুয়েশন জানতেন, সবার সঙ্গে কথা বলুন, বলেছেন আপনারা? তারপরে আপনারা নিজেরা ভাবছেন এটা ন্যায় সংহিতা, কিন্তু এটা তো ন্যায় সংহিতা নয়। আপনারা বলছেন পুরুষ মানুষ ট্রান্সজেন্ডারদের সঙ্গে রেপ হলে কোনো শাস্তি নেই, আত্মহত্যা আপনারা বলছেন অপরাধ নয়। হোয়াট ইজ দিস? এটা ন্যায় সংহিতা? এটা ন্যায় সংহিতা নয়, আমরা এর ঘোরতর বিরোধিতা করি, এটা হতেই পারে না ন্যায় সংহিতা।
বলছিলেন ইলেকট্রনিক এভিডেন্স নাকি এবার থেকে এভিডেন্স হিসেবে। আজকে আবার দেখলাম কি যে মানে তার প্রপার সার্টিফিকেশন থাকতে হবে, সেই সার্টিফিকেশন কে করবে? তা তো সেই একই রকম হয়ে গেল, আপনি গলার স্যাম্পল পাঠাচ্ছেন 2 মাস 6 মাস বাদে আসছে স্যাম্পল, কি লাভ? ততদিনে যাওয়ার হয়ে গেছে। একটা ফার্সি হলো, তাহলে আর কিছু হলো না। তাই এটা তো তাহলে অন্তত ন্যায় সংহিতা নয়। আপনারা যাই আচ্ছা, তুমি যখন এসছো, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা হলো যে ধরো আমারই পরিবারে বা আমার আত্মীয় স্বজনদের মধ্যে কারোর ধরো সামনে বিয়ে, মানে আমার কোনো পুরুষ আত্মীয়ের সামনে বিয়ে, তুমি অনেক সময় অনেক অনুষ্ঠানেই বলো, আমি শুনেছি সেরকম আর কি, যে আপনারা বিয়ের আগে এইগুলো দেখে নেন না কেন বা এগুলো করে নেন না কেন। তো আজকে তোমার মতন করে একটু বলো, ধরো আমার পরিবারে একজন আত্মীয়ের বিয়ে, সে সম্বন্ধ করে হোক প্রেম করে হোক সেটার মধ্যে যাচ্ছি না, কিন্তু সে একজন পুরুষ মানুষ, বিয়ের আগে কি কি বিষয়ে কনসিয়াস থাকবে? পুরুষ মানুষ না, তার পরিবারকে কনসিয়াস থাকতে হবে। দেখো আজকে না মেহেন্দি, সঙ্গীত, রিসেপশন, প্রি ওয়েডিং শুট, আবার তোরা নর্দমায় গিয়ে প্রি ওয়েডিং শুট হ্যাঁ আমি দেখলাম একজন নর্দমায় চলে গেছেন প্রি ওয়েডিং শুট করতে। জানেন এগুলোর আগে আমার কম্পিটিশন, জানো তো, আমার বোন তার ছেলের বিয়ে মেহেন্দি, সঙ্গীত, রিসেপশনের, আচ্ছা এগুলো কি আমাদের কালচারও কোনোদিন ছিল? না, মেহেন্দিটা তো ছিলই না, ওয়াজ নেভার, ইট ওয়াজ আওয়ার কালচার। সঙ্গীতেও যে গানগুলো হয় সেগুলো আমাদের বাঙালিদের গান তো নয়। আচ্ছা এগুলো না করে না আমার মনে হয় যে মেয়ের যারা, দেখো ছেলেদের এই খোঁজ নেওয়ার রীতি, কিন্তু আমি না আমার বাবাদেরও দেখেছি পিসিদের বিয়ের সময় খোঁজগুলো নিতে, কিন্তু মেয়েদের সম্পর্কে একটু খোঁজ নিন। তারা যদি বলছে আমি MA পাস কি আমি PhD, সেই খোঁজগুলো নেওয়া, একটু তাদের পাড়ায় গিয়ে খোঁজ নেওয়া তাদের পরিবারটি সম্পর্কে বা মেয়েটি সম্পর্কে। এর মধ্যে কোনো অন্যায় নেই, কারণ আপনার ছেলের খোঁজ কিন্তু ওনারা নিচ্ছেন। আপনার ছেলে কোথায় চাকরি করে, সত্যিই কত মাইনে পায়, কিরম ছেলে, সব খোঁজ কিন্তু ওনারা নিচ্ছেন, আপনারা নিশ্চিত থাকুন। বা আপনাদের বাড়িটি কেমন। তাহলে মেয়েদের সম্পর্কে খোঁজ নিতে আপনাদের এত লজ্জা কিসের? এসে বলবে না দিদি আমরা জানি তো খোঁজ নিয়ে নি, ভীষণটা কি বাজে ব্যাপার। আরে কি বাজে ব্যাপার? আপনার ছেলে যদি হঠাৎ ফেসবুক থেকে প্রেম করেছে, আমাদের কাছে এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ, আগে মেয়েটার 2টো বিয়ে আছে, কোনো একটা বিয়ে থেকে একটা ছেলে মেয়েও আছে, আপনার ছেলেটার 3rd বিয়ে, তাহলে এই খোঁজগুলো কেন আপনারা নেবেন না? এটা তো নেওয়া উচিত আপনাদের। বেশিরভাগ আসছেন এই ম্যাট্রিমনি সাইটগুলো থেকে, প্রোফাইল চেঞ্জ করে করে দিচ্ছে, বলছে সিঙ্গেল, আগে 2টো বিয়ে হয়ে গেছে। না আমার কাছে কথাই খোঁজ কেন নেওয়া হবে না? বলছেন নাকি নিজেদের 3তলা বাড়ি, আদৌ বাড়ি নয়, বাবার চাকরি নিয়ে মিথ্যে কথা, সব কিছু নিয়ে মিথ্যে কথা। তো আমার মতে মেহেন্দি, সঙ্গীত, রিসেপশনের বাজেটটা একটু কমিয়ে না, অনেক আজকাল ডিটেকটিভ এজেন্সিও হয়েছে, তাদেরকে একটু পয়সা সেখানে একটু ইনভেস্ট করে খরচা করে একটু করুন, পরবর্তীতে হয়তো খরচা কিছুটা বাঁচবে, তাহলে সেই বিয়েটা হয়তো ভেঙেই গেল, নাথিং টু ওয়ারি। আর যে ছেলেদের না আজকালকার দেখেছি চাকরি বাকরি হলেই ওরা না ফ্ল্যাট কিনতে যায় EMI দিয়ে। তো আর ব্যাংকে গেলে না খুব ইনসিস্ট করে দেখবে জয়েন্ট প্রপার্টির জন্য, সেটা বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার আছে, মেয়েদের ক্ষেত্রে একটু EMI বা হোম লোনের আর অনেক কিছু বলে, সেটা এখানে টেকনিক্যাল পয়েন্ট এত বলার কথা না, কিন্তু আমরা না এটাতে খুব মানে নিরুৎসাহ করছি, কারণ আমাদের কাছে এরকম বহু উদাহরণ জয়েন্ট প্রপার্টিতে। আর তো তুমি তখন বিক্রি করতে পারবে না, কিন্তু জয়েন্ট প্রপার্টি থেকে ছেলেটিকে বার করে দেওয়া হচ্ছে, মেয়েটি বয়ফ্রেন্ড নিয়ে রয়েছে, EMI ছেলেটি দিচ্ছে, বহু উদাহরণ আমাদের কাছে। এই জন্য আমরা বাবা মাকেও ইনসিস্ট করছি না, বাড়ি টাড়ি যা আছে যা কিনছে আপনাদের নামে কেনা হোক। কি আছে আজকাল তো বেশিরভাগই একটা ছেলে বা এক ছেলে এক মেয়ে, বা আপনাদের নামে কেনা হোক না। আপনাদের অবর্তমানে তো একটা ছেলে হলে তো এমনিও পাবে, 2টো ছেলে হলে তো ভবিষ্যতের কথা ভবিষ্যতে দেখা যাবে। আর ছেলেদেরকেও বলছি যতটা পারো কিনো না কিছু। আরে কি হবে, অনেক ছেলে তো আজকে এখানে কালকে ওখানে পরশু ওখানে চাকরি করছে, কিন্তু এদের একটা অদ্ভুত ব্যাপার হয়ে গেছে, এটা জয়েন্ট অ্যাকাউন্ট মানেও কিন্তু সেই সব টাকা গেল, জয়েন্ট প্রপার্টি সব গেল। আর শাশুড়িদের ভীষণ বারণ করি আমরা। আজকাল দেখবেন কি হয়েছে, শাশুড়িদের একটা বউ আসছে মানে মেয়ে আসছে, কোনোদিন বউ মেয়ে হয় না, শাশুড়িও মা হয় না। আমার ননদ এত গয়না দিয়েছে ছেলের বউকে, বোন এত দিল, পাশের ফ্ল্যাটের অমুক দিয়ে এত দিয়েছে, যা এত দিয়েছে আমাকে তাহলে আরও বেশি দিতে হবে, কারণ আমি তো আরও ভালোবেসি শাশুড়ি, সব গয়না দিয়ে দিল। আর হলো কি, যে মুহূর্তে গয়নাটা দেওয়া হলো ওটা কিন্তু স্ত্রী ধন, পরের দিন যদি বউ ওটা নিয়ে হাঁটা লাগায় আর কিছু কিন্তু তোমার কিছু বলা, আমাদের অফিসে এসে বলবে দিদি আমার সব গয়না চলে গেল। আরে তো আপনি দিয়েছেন কেন? আবার একজন তো এসে কাঁদলো, দিদি আমার শাশুড়ির গয়না নিয়ে চলে গেল, আপনি দিয়েছেন কেন? আপনার শাশুড়ির গয়না ওটা তো আপনাকে দিয়েছিল, তা আপনার অবর্তমানে ওর হতো, তা আপনি কেন এখন দিয়েছেন? ভরি ভরি গয়না দিচ্ছেন বউদের, কেন? সামান্য কিছু দিন না, তারপরে জন্মদিনে দিন, বিবাহবার্ষিকীতে দিন, এমনি দিন, আপনার অবর্তমানে সব গয়না তো ওদেরই হবে। এটা না কাউকে বোঝাতে পারছি না। আর এই স্ত্রী ধনের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের আইন, আপনি কিছু বলতে কিছু করা যাবে না। আর ওরা কিন্তু এই অপেক্ষায় থাকে, সব মেয়ে কিন্তু বলছি না, এটা একটা বেশ বড় অংশ মেয়ে আজকাল এটা এগুলো জানেন তারা, কিন্তু ছেলের বাড়ি এগুলো কিচ্ছু জানে না। এটাও আরো দুঃখের বিষয় এবং লজ্জার বিষয় যে ছেলের মায়েরা যারা, তাদের কোনো ধারণা নেই, মেয়ের মায়েরা এবং মেয়েরা কিন্তু এগুলো জানেন।
আবার বলছি সব মহিলাদের কথা বলছি না, একটা 40% মহিলা কিন্তু এরকম হয়েছেন। আগে যেমন অনেকে বলে না যে পণের লোভে ছেলের বিয়ে দিত, আজকাল বহু মেয়ের বাড়ি আছেন যারা খোরপোশের লোভে মেয়ের বিয়ে দিচ্ছেন, একদম বিয়ের পরে 3 মাস বাদে চলে আসছেন। তারপরে একটা ছোট্ট এক্সাম্পল আমি দিয়ে দিই আর কি, মানে আমারই এক বন্ধুর কথা, আমারই কলেজের ব্যাচমেট আর কি। সে আমাকে একবার বলেছিল যে সে ফোন করে বলছে যে ভাই আমার বাড়ি থেকে স্ত্রীকে যা দিয়েছে সেগুলো নিয়ে গেছে, স্ত্রীর বাড়ি থেকে স্ত্রীকে যা দেওয়া হয়েছে সেগুলো নিয়ে গেছে, আমার মানে ওর বাড়ি থেকে আমাকে যেগুলো দিয়েছে সেগুলো নিয়ে গেছে, কিন্তু আমার বাড়ি থেকে যেগুলো আমাকে এতদিন ছোটবেলা থেকে বাবা দিয়ে এসছে সেগুলোও নিয়ে গেছে। বলছে সেগুলো কি করে নিয়ে যায়? আমার কথা সেটাই যে মানে একটু না বুঝে শুনে যা করছেন। বিয়ে টিয়ে গুলো আজকালকার দিনে সত্যি কথা কি কারোর বিয়ে বলা যায় না কতদিন, আমাদের কাছে 2 মাসের বিয়েতেও লোকে আসছেন, 30 বছর বাদেও লোকে আসছেন, নানান রকম। তো কিন্তু আমার কথা যে প্রিকশন তো ইজ বেটার দেন কিওর। একটু ভাবনা চিন্তা করুন, একটু ভাবনা চিন্তা করে বিয়ে দিন। আমার মতে মেয়েদের নিয়ে যারা কাজ করেন তারা মেয়েদের বলবেন, আমরা তো ছেলেদের নিয়ে কাজ করি, আমরা ছেলেদের মায়েদের বাবাদেরই বলবো যে আপনারা একটু চোখ কান খুলুন, নতুন বিএনএস হয়েছে, একটু পড়াশোনা করুন, একটু জানুন, তার আগে অন্তত চেষ্টা করুন আমাদের কাছেও আসতে পারেন যে একটু জানার জন্য। আমাদের তো প্রিনুপিটাল এগ্রিমেন্ট এখনো হয়নি দেশে, বলে না হয় হতো যে একটা এগ্রিমেন্ট সাইন হচ্ছে যে ডিভোর্স হলে কি কি পাবেন। আচ্ছা যদি সত্যি কেউ করে, এটাও আমার জানার ইচ্ছে। লাভ নেই তো, আমাদের তো মান্যতা নেই। এখন তো কিছু শুনছি কোন ইন্স্যুরেন্স কোম্পানি নাকি ডিভোর্সের জন্য আগে থেকে ইন্স্যুরেন্স করিয়ে রাখবেন বলে কি। ছেলেরা তখন এরকম ভাই ভাবছে না যে একটা ফিক্সড ডিপোজিট ওই জন্য করিয়ে রাখবো যে তাহলে ওইটার থেকে অন্তত যাবে সেই টাকা, বাকিটা অন্তত বেঁচে যাবে কিছু। তাহলে আমার কথা মেয়েরাই বা এটা ভাবছেন কেন যে অ্যালিমিনি চাই, আপনারা কেন ভাবতে পারছেন না? আপনারা তো এম্পাওয়ার্ড ওমেন। কিছু মেয়ের হয়তো নিশ্চয়ই দরকার, আমি বলছি না সে কথা, সবারই দরকার নেই, কিন্তু বহু মেয়ের তো দরকার নেই, তাও আপনারা এভাবে চাইছেন। এগুলো আপনাদের মনে হয় না আপনাদের সম্মানের ঘাটতি হয়? আমাদের তো খুব মনে হয়। ভীষণ রকম, ভীষণ রকম। আচ্ছা একটা জিনিস ভীষণ জানতে ইচ্ছে করছে, মানে তুমি যেহেতু পুরুষ অধিকার কর্মী হিসেবে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠা করেছো, এত লড়াই লড়ছো এবং প্রায় মানে কি বলবো স্রোতের বিপক্ষে গিয়ে তোমার লড়াইটা আর কি, সত্যি কথা বলতে সেই জায়গায় দাঁড়িয়ে তোমার চোখে একজন আদর্শ পুরুষের ডেফিনেশন কি? না, আদর্শ পুরুষের কথা জানি না, কারণ আজকের চারপাশে যা দেখি, কারণ এটা কিন্তু বারবার বলি, পুরুষের প্রাইড ব্যাপারটা নষ্ট হয়ে গেছে। আমার দাদুদের মধ্যে যেরকম দেখেছি, বাবাদের দেখেছি, আমার হাজবেন্ডের মধ্যেও যেটা দেখেছি, মানে আমাদের হাজবেন্ডের জেনারেশনে আজকের পুরুষের কিন্তু সেটা নেই, এবং তার জন্য পুরুষের থেকেও বেশি মানে ডিসক্রেডিট তাদের বাবা মায়েদের। আজকের বাবা মায়েরা ছেলেদের যেরকম করে তৈরি করছেন না, তার জন্য কিন্তু এই জিনিসটা আরো হয়েছে। মানে তারা ছেলেদের মানে ঝড় ঝঞ্ঝা এর সঙ্গে জুঝতে শেখাচ্ছে না। মেয়েদের ক্ষেত্রেও তো অনেকটা তাই হয়েছে। আমাদের মায়েরা আমাদের যেভাবে তৈরি করেছেন, আজকের মায়েরা তো সেভাবে করেন না তৈরি, কোনো কিছুর সঙ্গে জুঝতে পারে না ছেলেরা। কিছু হলেই ডিপ্রেশনে চলে যাচ্ছি, যেন ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে আর কি, ডিপ্রেশন ওটা একটা ডেস্টিনেশন, চলে যাচ্ছি, আত্মহত্যা করার কথা ভাবছি। কেন? জীবনে নানান সিচুয়েশন আসবে, ওঠা নামা, তাই না? আত্মহত্যা করার কথা ভেবে ফেলবো প্রথমেই, আমি ডিপ্রেশনে চলে যাব, আমার মেলাঙ্কালিতে ভুগতে শুরু করবো, এগুলো কেন হবে? সব রকম সিচুয়েশন জীবনে আসতেই পারে, মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করব, এটাই তো মানসিকতা হবে। কিন্তু আজকের ছেলেদের মধ্যে না, এই জেনারেশনে একদম এটা নেই, এই যে ব্যক্তিত্ব, প্রাইড, এবং মানে যাকে বলে না সেরিব্রাল, সেটাও কিন্তু কম। আজকের বাবা মারা অনেকেই মনে করেন আজকের ছেলেরা বোধহয় সারাক্ষণ ফোন ঘাটছেন আর আইটি কিছু শিখেছেন, এআই আসছে, ওটাকে সেরিব্রাল বলে না। আজকের ছেলে মেয়েদের নির্বিশেষে দেশের দশের খবর, চারপাশে কি হচ্ছে, সোশ্যালি অ্যাওয়্যার থাকা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তারা পাশের বাড়িতে কি হচ্ছে জানেনও না, পাশের বাড়ির কারোর বিপদ হলেও দাঁড়াতে জানেন না, তাটাকে কিন্তু সেরিব্রাল বলে না। সেরিব্রাল কিন্তু একটা অন্য কোয়ালিটি। আমাদেরও ছোটবেলায়, মানে আমরাও যে 90s এর যে এরাটায় বড় হয়েছি, তখনও আমার মনে আছে, মানে যদি স্কুল থেকে ফিরতাম বা একটু টিউশন থেকে সন্ধ্যাবেলা ফিরতাম, তাহলে অন্তত পাড়ার কাকু জেঠুদের সেই রাইটটা ছিল জিজ্ঞেস করা যায় কোত্থেকে ফিরছিস রে, বাপ সঙ্গে থানায় কমপ্লেন হয়ে যাবে। তো আজকের জেনারেশন কি এখানে পৌঁছবার পেছনে বাবা মারা দায়ী। খেলার মাঠ থেকে ওনারা শিখিয়েছিলেন ছেলে মেয়েদের সারাদিন কম্পিউটারে মুখ বুঝতে হবে, বাড়ির বইতে মুখ বুঝতে হবে, তারপরে সোশ্যাল মিডিয়া মুখ বুঝতে হবে করতে। আজকে তার ফলাফল কিচ্ছুতে আগ্রহ নেই। রাজনীতি শুনলেই ওনারা বলবেন বাবা রাজনীতি কেউ করে, রাজনীতি চোর ডাকাত ধর্ষকদের জায়গা। তাই জন্য আপনাদের এমন লোকেদের দ্বারা শাসিত হতে হচ্ছে যারা আপনাদের থেকে অনেক নিকৃষ্ট মানের। খুব স্বাভাবিক, কারণ আপনি আপনার ছেলেকে তো এগিয়ে দেননি সমাজ শুধরাবার জন্য। তাহলে যাদের হাতে আপনারা শাসিত হবেন তারা তো অবভিয়াসলি নিকৃষ্ট শ্রেণীর হবে, এটা তো নিয়ম পৃথিবী। আপনাদের অর্ধেক ছেলেমেয়েরা এটাই জানে না যে একটা যে লোকসভা ইলেকশন হয়ে গেল, কাকে বলে লোকসভা ইলেকশন, কাকে বলে বিধানসভা ইলেকশন, এমএলএ এর মানে কি, এমপির মানে কি, কেউ কিচ্ছু জানে না। আমি গ্যারান্টি দিয়ে এখানে বসে বলে যাচ্ছি। অথচ তারা কিন্তু সার্টিফাইড শিক্ষিত, কিচ্ছু জানে। এডুকেশন আর মানে কি বলবো,
লিটারেসি আর এডুকেশনের মধ্যে কিন্তু অনেক তফাৎ, আবার এডুকেশন আর নলেজের মধ্যে অনেক তফাৎ। যেমন ল আর জাস্টিস এক জিনিস না, তেমনি লিটারেসি এডুকেশন নলেজ এই সব মোটেই এক জিনিস নয়, অনেক অনেক তফাৎ। আমি বহু ছেলেকে তো দেখছি কেউ কিচ্ছু জানেন না, কোনো দেশের দশের, এই আমরা ভারতবর্ষে থাকি, আমরা ভারতীয়, গর্ব কিচ্ছু নেই, প্রাইডই নেই ইন্ডিয়ান হিসেবে যে এটা আমার দেশ। আমি নাগরিক অধিকার যখন প্রয়োগ করছি তাহলে আমার দায়িত্ব কর্তব্য নাগরিক হিসেবে কিছু জানেনই না। এগুলো খুব দুঃখের, কিন্তু মানে এর থেকে লজ্জার আর কিছু নেই। ভাবছেন কোনো রকম একটা কিছু করতে পারলে বিদেশে পালিয়ে যাব, এগুলো হতে পারে, এগুলো হতে পারে না, একদমই তাই। তুমি মানে খুব সুন্দর করে বোঝাও, এবং সব থেকে বড় কথা তোমার যে এই যে শার্প এবং খুব ক্লিয়ার কাট ভিশনটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে 2017 থেকে তোমার এখনো পর্যন্ত লড়াইটা ডেফিনেটলি সমাজে প্রচুর না হলেও অনেকটা পরিবর্তন এনেছে। এটা অনেকটা কিনা জানি না, তবে কিছু মানুষ নিশ্চয়ই চেঞ্জেস এসছে, স্লো বাট স্টেডি। আমরা আশা রাখবো যে আগামী দিনে ডেফিনেটলি সমাজে তো ওরকম করে রেভলিউশন আর হয় না, রেভলিউশনই হবে। হয়তো সেদিন আমি আর থাকবো না, কিন্তু চাই আমার ছেলেদেরকেও বোঝাচ্ছি যে তাহলে যেন এই আন্দোলনটা বন্ধ হয়ে না যায়, এই পথ চলাটা বন্ধ হয়ে না যায়, সেটাই আসল কথা। কারণ স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রেও তো যারা লড়েছেন, যারা প্রাণ দিয়েছেন, তারা কি দেখতে পেয়েছেন? অধিকাংশই দেখতে পাননি। কাজে আমি কখনো আশা করি না যে আমি খুব লড়ছি বলে বা আমরা এখন যারা লড়ছি যে তারাই দেখতে পাবো, তো হয়তো পাবো না, কিন্তু এইটা যেন বন্ধ না হয়ে যায়, এটা সবসময় চাই। রাইট। তুমি যখন আমাদের কাছে এসছোই তখন একটা ছোট্ট র্যাপিড ফায়ার, সেটাও একটু করি তোমার সঙ্গে। আজকে সব গেস্টদের সঙ্গেই টুকটাক করা হয়, দেখি আজকে নন্দিনীদি কিভাবে তার র্যাপিড ফায়ার সামলায়। তুমি যদি পুরুষ অধিকার কর্মী না হতে তাহলে কি হতে? তাহলে সমাজ সচেতন একজন মানুষ তো হতেই চাইতাম, ডেফিনেটলি। বলা যায় না, হয়তো রাজনীতিতেও যেতে চাইতে পারতাম, কারণ আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষক ছিলাম। যদি নিজে একদিন সকালবেলা উঠে দেখো হঠাৎ করে পুরুষ হয়ে গেছো, প্রথম কাজ কি করবে? জানি না, এটা বলতে পারবো না। তবে আমি কিন্তু পুরুষ অধিকার কর্মী বলেই একদম এরম নয় যে ভীষণ পুরুষ মনে প্রাণে। আমি খুব অত্যন্ত নারী থাকাতেই বিশ্বাস করি, এবং মনে করি নারী থাকাতেই সৌন্দর্য। কিন্তু আমি যে কাজটা করি সেটাও কিন্তু আমি পুরুষ হয়ে গিয়ে করি না, আমি নারী হিসেবেই পুরুষ অধিকারের লড়াইটা লড়ার চেষ্টা করি। সবাই তোমাকে বলে তুমি নাকি খুব রাগী, তো মানে সব থেকে বেশি রেগে গেলে এখনো অবধি কি সাংঘাতিক? আমি একেবারেই রাগী না, আমার যারা চারপাশে সবাই জানেন আমি কিচ্ছুতে রেগে যাই না। মানে এটা আমার একটা সদ্গুণ কি খারাপ গুণ আমি জানি না, আমি কিচ্ছুতে রাগী না। আমি প্রায় না হিমশীতল আমার মাথা, কোনো পরিস্থিতিতে কোনো, সবাই জানেন যারা আমার কাছাকাছি আছেন, কাজ করেন আমার সঙ্গে, সবাই জানেন এটা। তোমার মতে আধুনিকতা কি পোশাকে আসে না মানসিকতায়? না, মানসিকতা, মুক্ত চিন্তা। মানসিকতা তো বটেই, মুক্ত চিন্তা, সেরিব্রাল, সেটাই। আমি এমন বহু আধুনিক নারী, এবং আশাপূর্ণা দেবীর থেকে বড় আধুনিক কে? কাজে আমি এমন বহু নারী এবং পুরুষকে জানি যাদের আধুনিকতার কাছে আমরা পৌঁছতেই পারবো না। একদমই তাই, কিচ্ছু না, পোশাকে তো কিছুই আসে যায়। হ্যাঁ, মানে প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতার বকুল কথা একবার পড়ে দেখুন। নবনীতা দেব সেনের থেকে বড় আধুনিক কে? আজকে যে নৃসিংহ প্রসাদ ভাদুরী লেখেন, ওনার থেকে বড় আধুনিক কে? এরকম আরো অনেক মানুষ আছেন, আমার এই মুহূর্তে মনে পড়ছে না হয়তো। জীবনের সবচেয়ে বড় রিগ্রেট এখনো অবধি? আমার না সেরকম কোনো রিগ্রেট নেই, কারণ আমি মনে করি যা পেয়েছি এত কিছু আমার পাওয়ার কথা ছিল না। বহু মানুষ আছেন, এবং সেক্ষেত্রে আমি বহু নারীর কথাও বলবো, পুরুষের কথাও বলবো, যে যাদের অনেক কিছু হওয়া হলো না, যাদের মধ্যে হয়তো অনেক পোটেনশিয়াল ছিল, তারা অনেক কিছু জীবনে পেতে পারতেন, সুযোগই পেলেন না পাওয়ার। কিন্তু সেখানে আমি মনে করি আমি এমন অনেক কিছু পেয়েছি যেটা আমি জানি না আমার সত্যি সত্যি এত পাওয়ার যোগ্যতা ছিল কিনা। নিজের ব্যাপারে শোনা সবচেয়ে বড় রুমার্স কি এখনো অবধি? বাবা, আমি নাকি লেসবিয়ান। অনেকেই ভাবেন, প্রথম তো ভাবেন আমার বিয়েই হয়েছে কিনা, আমার বরকে অনেকে জিজ্ঞেস করেন আমাকে কি করে হ্যান্ডেল করেন, আর বহু মানুষ ভাবেন যে আমি লেসবিয়ান। তুমি কি মানে স্ট্রেট কাট এটা বলতে পারবে না? সোশ্যাল মিডিয়াতে আমার সম্বন্ধে যা বলা হয়, মালটা কবে মরবে, বরাহ নন্দিনী, হ্যাঁ এরকম অনেক কিছু বলা হয়। এটা কিন্তু সবাই, অনেকে আমি শুনি, মহিলারা, এটা যেমন মহিলারা আমাকে অসম্ভব ভালোবাসেন, শ্রদ্ধাও করেন। একজন মহিলা কদিন আগে বলেন, আপনি না আমার স্বপ্নের মতো। আমি তো শুনে ভীষণই অবাক, বলেন আপনার সঙ্গে ছবি তুলতে পারবো, এটা ড্রিম গার্ল। হ্যাঁ, তো এবার ড্রিম গার্ল বলে তো আমাদের চোখে একজন মহিলার নামই ভাসে। তো এবার আমাকে আর, কিন্তু এটাও আমি শুনি, অনেকেই বলেন, লেখেনও, একটু তুমি সার্চ করলেও দেখতে পাবে, মানে এই মহিলা লেসবিয়ান। আমি সবাই হাসি। আর আমার না ওই যে বলছি, আমার কোনো কিছুতেই রাগ, কারণ আমি জানি এই কাজটা করতে এসেছি, চোখে বেঁধেছি, মানে চোখে ঠুলি পড়ে আছি, কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো, কারণ আমি জানি এই সব হবে। কারণ একটা কাজে সবাই আমায় সারাদিন বলবে, দিদি আপনি কি ভালো কাজ করছেন, তাহলে পুরো ভেজিটেবলের জীবন। আমি বিরোধিতা চাই, তাহলেই বুঝবো কোথায় গন্ডগোলটা রয়েছে। আর বাংলার শাশুড়িদের জন্য কি মেসেজ দেবে? একটু ছেলেদের ছাড়তে শিখুন। আপনাদের জন্য কিন্তু অনেক ছেলের জীবন এবং অনেক মেয়ের জীবন নষ্ট হচ্ছে। মেয়েদের মায়েদেরও বলবো, আপনাদের জন্য যেমন আপনাদের মেয়েদের জীবন নষ্ট হচ্ছে, তেমনি ছেলেদের মায়েরা আপনাদের জন্যেও কিন্তু আপনাদের অনেক ছেলের জীবন নষ্ট হচ্ছে। মায়েরা, সর্বোপরি মায়েরা সন্তানদের ছাড়তে শিখুন, আপনারা সারা জীবন বেঁচে থাকবেন না।
একদম ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ সো মাচ আমাদের এই আড্ডায় এতটা সময় দেওয়ার জন্য, এত ইনফরমেটিভ কথাবার্তা শেয়ার করার জন্য। এবং নন্দিনী দি মানেই প্রথমেই বলেছি আর কি, সবসময় একটা মানে পজিটিভ ভাইব, কারণ আমি এমন একটা কাজ করি না, সারাদিন খুব নেগেটিভ ভাইবের মধ্যে থাকতে হয়। যারাই আসেন বলেন তো দিদি জীবনটা শেষ হয়ে গেল কি অশান্তি, কাজে আমি যদি পজিটিভ না থাকি তাহলে তাদের মধ্যে সেটা দিতে পারবো না। একদম একদম ভেরি ওয়েল সেড। থ্যাংক ইউ সো মাচ আমাদের আজকে জিও আড্ডায় তোমার সঙ্গ পেয়ে আমরাও ভীষণ ভীষণ খুশি। এবং আপনারাও প্রত্যেক রবিবার ঠিক রাত 8টায় কিন্তু একেবারেই দেখতে ভুলবেন না জিও আড্ডা উইথ লাবণ্য। একটা নতুন এপিসোড নিয়ে ফিরে আসছি আগামী রবিবার ঠিক রাত 8টায়। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আর আরো একবার থ্যাংক ইউ জানাই আমাদের ওয়ার্ড্রোব কার্টসি যিনি করেছেন আজকে মৃগনয়নী। মৃগনয়নী মানে আপনজনের স্নেহের পরশ। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।